আচ্ছা, একটা ফাইল বানাইছি, দেখেন এদিকে খেয়াল করেন। index.html, কোন জিনিসটা লিখলে বেসিক স্ট্রাকচারটা চলে আসবে? HTML5, তাই না? colon 5, আচ্ছা চলে আসছে। আচ্ছা, এই লাইনটা কেন লেখা হয় জানি তো নাকি? শিওর? ওকে, তো আমরা এখানে একটা টাইটেল দিই, সাপোজ উই আর স্টার্টিং আপ সিএসএস। এখানে একটা ট্যাগ লিখি, ধরে নেন H1 লিখলাম, হেডিং 1, রান করলাম এটাকে। এগুলো তো জানার কথা, মানে আগে থেকে দেখছি আমরা সব। আচ্ছা, এখন যদি আমরা এখানে আলাদা একটা ফাইল তৈরি করি, নিউ টেক্সট ডকুমেন্ট, আর ফাইলের নামটা দিলাম ধরে নেন style.css। নামটা যদি আমি দিই সাপোজ something.css, যে কোনো নামই দেওয়া যাবে। নর্মালি আমরা style.css ইউজ করবো, বাট যদি অন্য কোনো নাম দিই, সাপোজ আমরা.css, কোনো সমস্যা নাই, বুঝতে পারছি, যে কোনো নাম দেওয়া যাবে। জাস্ট একটা রিকোয়ারমেন্ট, ফাইলের নামের মধ্যে কোনো স্পেস থাকা যাবে না। কি যাবে না? কোনো স্পেস থাকা যাবে না, কোনো ক্যাপিটাল লেটার ইউজ করবেন না, শুধুমাত্র লোয়ার কেস লেটার ইউজ করবেন, ছোট হাতের অক্ষর। আচ্ছা, এখন আমরা যদি এই ফাইলটাকে ওপেন করি, ওপেন করি বলতে নোটপ্যাডে ওপেন করি আর কি, করার পর এখন আমরা লিখলাম কালার রেড। কি লিখলাম? এতটাই ইজি, অত কঠিন কিছু না, ঠিক আছে? জাস্ট কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়। আমি এই লেখাটার কালারটা রেড করতে চাচ্ছি, এজন্য কি লিখছি? কালার। কি করতে চাচ্ছি? রেড করতে চাচ্ছি, এজন্য কি লিখবো? রেড। কালার রেড একসাথে লিখলে মনে হচ্ছে না দুইটা আসলে ডিফারেন্স নাই, একই জিনিস? তো মাঝখানে কি লিখতে হবে? একটা কোলন দিতে হবে, যাতে বোঝা যায় যে আমরা কালারটাকে কি করতে চাচ্ছি? রেড করতে চাচ্ছি। এখন কি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যতগুলো ট্যাগ আছে, সাপোজ H1 H3 H3, আমি কি সবগুলাকে লাল করতে চাই? আমি শুধুমাত্র H1 বা H2 বা H3 যে কোনো একটাকে লাল করতে চাচ্ছি আমি। সেক্ষেত্রে তো একে বলতে হবে যে তুমি শুধুমাত্র H1 কেই লাল করো, তাই না? ওকে, তো এই জিনিসটুকুকে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। কিসের ভিতরে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের আগে ঠিক ওই ট্যাগের নামটাই লিখতে হবে যেটাকে আমরা, যেটাতে আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো কোন কি লিখবো এখানে? H1 এভাবে না, শুধু নামটা লিখবো, শুধু নামটা। মনে থাকবে? আবার দেখাচ্ছি। আমরা কি অ্যাড করতে চাচ্ছি? একটা কালার অ্যাড করতে চাচ্ছি। তো কালারটা কি দিব? ধরে নেন ব্লু, এই তো। এখন এটা কোন ট্যাগের মধ্যে অ্যাপ্লাই হবে সেটা বলতে হবে তো। এই জন্য এটাকে কিসের মধ্যে রাখবো? সেকেন্ড প্যাকেটের মধ্যে। সেকেন্ড প্যাকেটের ঠিক আগে ওই ট্যাগের নামটা লিখবো, সাপোজ H2। আচ্ছা, দেখেন কাজ করে কিনা? করবে না। রাইট, সরি, সি লেখা হয়নি। আচ্ছা, কাজ করবে না কারণ কি? মানে মেন কথা হচ্ছে এখানে আরো কয়েকটা সিএসএস ফাইল তৈরি করতে পারি না আমরা? সাপোজ আমি তৈরি করলাম আপনার তোমরা.css, আরেকটা ফাইল, সেখানে আমি সেম জিনিসই লিখলাম। কি লিখলাম? সেম জিনিস লিখছি। এটাতে H2 তে লিখছি কালার ব্লু, আর এটাতে H2 তে লিখছি সাপোজ কালার রেড। যদি আলাদা ফাইল থাকে তখন সে কনফিউজড হয়ে যাবে না? যদি এমনি কাজ করে, তাহলে তাকে বলতে হবে আমরা কোন ফাইলটাকে কাজ করাতে চাচ্ছি, এটা বলতে হবে তো HTML কে। কিভাবে বলবো দেখেন, আমরা হেডের ঠিক নিচের দিকে, মানে হেড শেষ হওয়ার ঠিক আগে ahref ইকুয়াল এরকম কিছু একটা ইউজ করছিলাম, মনে আছে? মনে আছে তো নাকি? শুধুমাত্র এর জায়গায় লিখবেন লিংক, এটা আলাদা একটা ট্যাগ। কি লিখবেন? লিংক। আর এই যে এখানে ওই ফাইলটাকে লিংক করে দিতে হবে যেটাকে আমি কাজ করাতে চাচ্ছি। তো জিনিসটাকে আরেকবার দেখে আমি, লিংক শুরু, লিংক শেষ। এখানে href নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? href নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আর ওইখানে ওই ফাইলের নামটা লিখতে হবে। ফাইলটা আসলে কোথায় আছে? যেখানে index.html আছে ওইখানেই তো আছে। যদি আমি লিখি তোমরা.css, কি লিখলাম? লিংক হয়েছে?
হয়েছে। যদি ওই জিনিসটা অন্য একটা ফোল্ডারের মধ্যে থাকতো, কিসের মধ্যে, তাহলে কি লিখতাম আমরা? এখানে লিখতাম সিএসএস ফোল্ডারের নামটা স্ল্যাশ তোমরা ডট সিএসএস, এক্স্যাক্টলি ইমেজের মতো। এটা তো কনফিউশনে কিছু নাই। আচ্ছা, কাজ করবে? সিএসএস আগে থেকে পারেন কে? কাজ করবে? করবে? করবে না। এখানে একটা ম্যান্ডেটরি আর একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে টাইপ, তাই না? না, টাইপ না, আরইএল নামে একটা অ্যাট্রিবিউট আছে যেটা অবশ্যই ইউজ করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। ঠিক আছে, এখানে লিখবেন স্টাইল শিট। কি লিখবেন? বলে দিতে হবে যে আমরা যে ফাইলটাকে কল করেছি এটা একটা স্টাইল শিট টাইপের ফাইল, আরইএল ইকুয়াল স্টাইল শিট। এবার কাজ করবে? করবে? হ্যাঁ, এবার কাজ করবে। এই যে দেখেন, ঠিক আছে। এখন যদি আমরা এই ফাইলটাকে কল করি আমরা ডট সিএসএস, কি কল করলাম? ফাইলের নামটা চেঞ্জ করে দিছি না? এটা কি হয়ে যাওয়া উচিত এখন? এটা ব্লু হয়ে যাওয়া উচিত। আমরা ডট সিএসএস এর মধ্যে ব্লু দিছি, যে ব্লু। কাজ করে? কেন করে না? এটা তো ফোল্ডারের মধ্যে না, এটা তো ফোল্ডারের বাইরে, একদম যে ডিরেক্টরিতে আছে ওইখানে। স্টাইল শিট যেই ফাইল, মানে শিট বলতে মূলত বুঝায় একটা পাতা যেখানের মধ্যে আমরা কিছু একটা নোট করতেছি। ঠিক আছে, যেমন ওই যে ছোটবেলায়, বড়বেলায়, সব বেলায় ফ্রেন্ডকে বলতেন আচ্ছা তোমার ওই শিটটা নিয়ে এসো, মনে আছে? মানে সে যেখানে আসলে নোট করছে। আর স্টাইল মানে হচ্ছে ডিজাইন। ঠিক আছে, যেই ফাইলের মধ্যে আমরা মূলত ডিজাইন করতেছি ওই ফাইলটাকে বলা হয় স্টাইল শিট। ঠিক আছে, সিএসএসটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটারই মানে স্মল ফর্ম বা শর্ট ফর্ম হচ্ছে সিএসএস। ক্যাসকেডিং না, ক্যাসকেডিং। বুঝতে পারছি তো? আমাদের ফুল ফর্মটা মনে না রাখলেও চলবে, আমরা কাজ করা শিখতেছি। ওকে, আচ্ছা, আরইএল ইকুয়াল স্টাইল শিট ইউজ করলাম, আর যে ফাইলটা কল করে দিব ওইটাই কাজ করবে। এখন বাই চান্স আমরা দুইটা ফাইলে কল করে দিলাম, দুইটা লাইন করলাম আলাদা, আমরা ডট সিএসএস কল করলাম, তোমরা ডট সিএসএস কাজ করলাম, তাহলে কালারটা কি হবে? ও রাইট, ফোল্ডারের নাম দিতে হবে। এখন বলেন কোন ফাইলটা কাজ করবে? নিচেরটা কেন? আচ্ছা, একজন বলছে উপরেরটা, উপরেরটা কেন? আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করছি আমরা, কেউ বলতে পারবেন যারা সিএসএস আগে থেকে পারেন? যারা পারেন না তাদেরকে জিজ্ঞেস করিনি, যারা পারেন তারা বলেন জাস্ট এখানে ভুলটা কোথায় করছি। যারা পারেন না তারাও জানার কথা। আমি বলছিলাম যে ধরনের ট্যাগগুলোর মাঝখানে কিছু লিখতে হয় না, ওগুলো এইভাবে শেষ করে বলতে চাইছিলেন, তাই না? আচ্ছা আচ্ছা, ওকে, স্পেস দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে, যেহেতু এটার মাঝখানে কিছুই লেখা লেখা লাগতেছে না আমাদের, সো এটা তো এইভাবে লেখার কোনো মানে হয় না। এটা কিভাবে শেষ করব? এইভাবে। ঠিক আছে, আপনি যখন একটা লিঙ্ক লিখবেন, লিখে কন্ট্রোল ই দিবেন, তখনই বুঝতে পারবেন আসলে শেষ করতে হবে কিভাবে। বুঝতে পারছি? এই তো এখন এই দুটার মধ্যে নিচেরটা কাজ করবে, কারণ আমরা যদি অনেকগুলো সিএসএস ফাইল কল করি তার মধ্যে সবচেয়ে নিচে যেটা থাকবে সেটাই বেশি কাজ করবে। বুঝতে পারছি? এখন মজার ব্যাপার, আপনারা অনেকেই মনে করতে পারেন তাহলে এটা মনে হয় কাজ করতেছে না। না, এটা কাজ করতেছে, জাস্ট নিচেরটা প্রায়োরিটি বেশি পাইতেছে। ঠিক আছে, আপনাকে বলা হলো আপনার একটা মালয়েশিয়ান গার্লফ্রেন্ড আছে, একটা আমেরিকান গার্লফ্রেন্ড আছে, চুজ করেন। আপনাকে যে কোনো একজনকে বিয়ে করতে হবে। এটা তো ডিপেন্ড করবে, নাকি চিন্তা করবেন যে কোনো একজনকে চুজ করলে হলো? ডিপেন্ড করবে আপনার রুচি কিরকম, তাই তো? এখানেও সিস্টেম আছে, একটা সিস্টেম কিরকম, নিচে যে ফাইলটাকে কল করা হবে সেটাই কাজ করবে তা না, সেটা প্রায়োরিটিটা বেশি থাকবে। বুঝতে পারছি? এটা হচ্ছে সিস্টেম। যদি বলেন যে ভাই কেন, মানে নিচেরটা কেন কাজ করবে, আমারে বলেন টাইটেল দিলে কেন ওই উপরে ওই জিনিসটা শো করে কেন? এটাই তো সিস্টেম, টাইটেল লিখলেই উপরে চলে যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন যদি বলেন H1 লিখলে কেন বড় হয়,
তাই না? এইটাই সিস্টেম, এটাই প্রসেস। সো আমরা যদি নিচে কোনো ফাইল লিখি, আরেকটা সিএসএস ফাইল, দুইটাতে যদি একই জিনিস লিখে রাখি কিন্তু ভ্যালু আলাদা, এটাতে রেড, এটাতে কি ব্লু, তাহলে কাজ করবে কোনটা? যেটা নিচে লেখা হবে সেটা। বুঝতে পারছি? আচ্ছা, এত কমপ্লিকেশন তৈরি করে লাভ নাই, এবার আর একটু ইজি করে দিই। ধরে নেন এই জায়গার মধ্যে আমি H1টাকেও কল করলাম, H1 সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ বলেন। হ্যাঁ, দুইটাই কাজ করতো, আমি তো বললামই দুইটা ফাইলে কাজ করবে, কিন্তু যদি একই জিনিস লেখা হয় তখন প্রায়োরিটি কোনটার বেশি পাবে? নিচেরটার। যেমন এখানে যে কালার দিলাম রেড, আমি তো দেখছি তোমরা কাজ করতেছে কারণ এটা নিচে আছে, তাহলে আমরা তো কাজ করার কথা না, কিন্তু কাজ করবে কারণ এখানে দুইটাই কাজ করবে। আচ্ছা, এখানে কি চেঞ্জ করি না? ও সরি, H1 H2 দুইটাই লাল হয়ে গেছে। আচ্ছা, এখানেও তো লাল করা ছিল আগে, সরি। আচ্ছা, এখানে অন্য একটা কালার দেন, সাপোজ গ্রিন। দেখেন এইটা কাজ করতেছে কোন ফাইল থেকে? উপরেরটা থেকে, কারণ নিচেরটার মধ্যে এটা আর স্টাইল করা নাই। আর এটা কাজ করতেছে কোত্থেকে? নিচেরটা থেকে, কারণ নিচেরটার মধ্যে আর উপরেরটার মধ্যে দুইটার মধ্যেই কালার দেওয়া ছিল, কিন্তু নিচেরটার প্রায়োরিটি বেশি। এতক্ষণ যা বললাম এগুলো না বুঝলেও চলবে। এখন আমরা আস্তে আস্তে দেখি যে আসলে সিএসএসটা কি। এতটুকু বুঝি, সিএসএস তিন ভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে হেডের ভিতরে। হুম, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তিন ভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে আপনার আরেকটা ফাইলকে লিঙ্ক করে, যেমন এই যে এরকম লিঙ্ক আরিয়াল ইকুয়াল স্টাইল শিট, নাকি শিট। আচ্ছা, href ইকুয়াল ওই ফাইলের নামটা। তা আমি একটু আগে বলছিলাম যে সবসময় আমরা ফাইলের নামটা কি রাখবো? স্টাইল ডট সিএসএস রাখবো, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এই যে আগে বলছিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখতে হবে, ওই সিএসএস ফাইলের ক্ষেত্রেও কি স্টাইল ডট সিএসএস লিখতে হবে। আচ্ছা, এখানে লিখেন স্টাইল ডট সিএসএস আর এভাবে করে শেষ করে দেন। এটা হচ্ছে একটা সিস্টেম, আমরা এখন ওই ফাইলের মধ্যে কাজ করতে পারবো। এখানে যদি বলে দেন এখন যে বডি, মানে পুরা ওয়েবসাইট, এটার ব্যাকগ্রাউন্ড হবে বা সাপোজ গ্রে, ঠিক আছে? আমরা এই ফাইলটাকে কল করলাম, আর বডি মানে কি পুরা ওয়েবসাইটের বডিটা, ব্যাকগ্রাউন্ড গ্রে করে দিলাম, ফলে কি হয়ে গেছে? ব্যাকগ্রাউন্ড গ্রে। ব্যাকগ্রাউন্ড সহ আরো কত ধরনের প্রপার্টি আছে এগুলো একটু পরে দেখতেছি, আপনাদের এখনো বোঝা লাগবে না যে ব্যাকগ্রাউন্ড কি, গ্রে কি। সিস্টেমটা দেখেন যে সিস্টেমটা আসলে কি লিখতে হয় কিভাবে। তো একটু আগে আমি কিভাবে লিখছিলাম? এভাবে না? এভাবে লিখছিলাম তো নাকি? আচ্ছা, এটাকে একটু সুন্দর করার জন্য আর একটু যে স্ট্যান্ডার্ড করার জন্য আমরা এখানে যেরকম ট্যাব ইউজ করে সুন্দর করি, এখানেও সেম ভাবে প্রপার্টিটাকে নিচে নামায় একটু ট্যাব দিবেন যাতে একটু ডানে চলে যায়, আর সেকেন্ড ব্র্যাকেটটাকে নিচে নিয়ে আসবেন। আর এখানে সিলেক্টরের পরে একটা কি দিবেন? স্পেস দিবেন। তো এই স্ট্রাকচারটা একটু দেখেন। প্রথমে আমি লিখছি সিলেক্টর, মানে যে জিনিসটাকে নিয়ে আমি কাজ করতে চাই, তাই তো? যেই স্পেসিফিক ট্যাগটাকে নিয়ে আমি কাজ করতে চাই সেটাই প্রথমে লিখতে হবে, তারপর একটা স্পেস দিব, মনে থাকবে? এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর একটু নিচে নামা নিয়ে আসবো, তো মাঝখানে এসে একটা কি দিব? স্পেস, তাই তো? ট্যাব দিব। আচ্ছা, ট্যাব দেওয়ার পর এখানে বাম পাশে যেটা লিখবো সেটার নামটা হচ্ছে প্রপার্টি। সেটার নামটা কি? এরপরে একটা কোলন দিবেন, বা স্পেস দিয়েও কোলন দিতে পারেন, স্পেস ফ্যাক্ট না, এখানে স্পেস দিলেও হয় না দিলেও হয়। এই যে এখানে যে স্পেসটা দিলাম বা ট্যাব দিলাম, দরকার আছে? এগুলো ছাড়াও তো কাজ করে, সেটা দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য এরকম কিছু করতেছি আমরা। আচ্ছা, বাম পাশে যে জিনিসটা লিখি আমরা, সেটা কালার হইতে পারে, সেটা ব্যাকগ্রাউন্ড কালার হইতে পারে, সেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হইতে পারে, যাই হোক না কেন সেটাকে কি বলা হয়? ডান পাশে যেটা থাকে সেটাকে বলা হয় ভ্যালু। কি বলা হয়? ভ্যালু। আর লাস্টে অবশ্যই একটা সেমিকোলন দিবেন,
যদি লাইন একটাই থাকে, একটা লাইন থাকে, তাহলে সেমিকোলন দেওয়ার দরকার নেই, তারপরে দিয়ে রাখবেন, এটা একটা গুড প্র্যাকটিস। একটা 2 বছরের বাচ্চাকে দেখবেন যে বাপ মা বলতেছে যে এই তোমার এটা ময়লা হয়ে গেছে, এই যে এটা নোংরা, এটা ফালা দিয়ে এসো ডাস্টবিনে। না, আপনি বাইরে থেকে চিন্তা করবেন কি এত বাচ্চা একটা ছেলেকে দিয়ে কাজ করে দিচ্ছে, আসলে কি করতেছে, তার একটা হ্যাবিট তৈরি করতেছে যাতে সে সবসময় কাজটা করে। আপনারা একটা হ্যাবিট তৈরি করবেন, লাস্টে সেমিকোলন ইউজ করেন। যখন একাধিক সেন্টেন্স থাকবে, একাধিক লাইন থাকবে, সেন্টেন্স না, একাধিক লাইন থাকবে, যখন যেমন এখানে আরেকটা প্রপার্টি আছে, আরেকটা ভ্যালু আছে, দুইটা আলাদা করার জন্য লাস্টে কি দিতে হয়, সেমিকোলন। এখন যদি আপনি সেমিকোলন না দেওয়ার হ্যাবিট করেন, তাহলে কি ভুলে সেমিকোলন দিবেন না, কাজও করবে না, বলে কি মনে করবেন, না সিএসএস তো সমস্যা, আমার ব্রাউজারের সমস্যা, আমার পিসিতে সমস্যা। আসলে সমস্যা কোথায়? সব সমস্যা আপনার মাথায়। আচ্ছা, মানে আপনার ব্রেনের মধ্যে জিনিসটা এখনো সেট আপ হয় নাই যে আপনি সবসময় এটা ইউজ করবেন। ওকে, এটাকে কি বলা হয়? বাম পাশে যেটা ইউজ করবো সিলেক্টর, সেটা হইতে পারে বডি, সেটা হইতে পারে H1 H2, যেটা কি হোক। তারপর বাম পাশে প্রপার্টি, সেটা হইতে পারে সাপোজ কালার, আর এখানে ভ্যালু দিয়ে রাখতে পারেন রেড। এটা কি? আবার প্রপার্টি, যতগুলো খুশি প্রপার্টি ইউজ করা যাবে। সাপোজ এখানে দিলাম আমি ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, এখানে দিয়ে দিলাম ধরে নেন ইয়েলো, এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কি ফাইল? সিএসএস ফাইল। বাসায় গিয়ে ওই সিএসএস ফাইলে কাজ করে এটারে রান করেন, দেখবেন আসলে ওইটা রান করে কোনো লাভ নেই। আমাদের রান করতে হবে কোন ফাইলটা? এইচটিএমএল ফাইলটা। প্রচুর পরিমাণে মানে আসে যে ভাই আমি সিএসএস ফাইল রান করতেছি, কাজ করে না। তো কাজ করবে কেন? এটা তো আর কাজ করানোর জন্য দেয় নাই। কাজ করবো কোনটা? এইচটিএমএল ফাইল। আচ্ছা, এখন এই যে style.css ফাইলটা, এটাকে আমি লিঙ্ক করাইছি, তারপরেই তো কাজ করবে এটা, নাকি? এই যে ব্যাকগ্রাউন্ড কালারও কাজ করতেছে, কালারও কাজ করতেছে। কালার বলতে বোঝায় শুধুমাত্র লেখার কালারটা। কি বুঝায়? শুধু লেখার কালারটা। ব্যাকগ্রাউন্ড কালার বলতে কি বুঝায়? পেছনের কালারটা। বুঝতে পারছি? চিন্তা করবেন কালার দিছি, এটা কেন কালার হচ্ছে? এটি তো কালার হবে। কালার দিয়ে শুধু কি চেঞ্জ হয়? শুধু লেখার কালারটা চেঞ্জ হয়। এখন একটা ইমেজ শো করাচ্ছেন, ইমেজটা সাদা কালো দিয়ে দিলেন, ইমেজ আইএমজিটায় কালার রেড, রঙিন হয়ে যাবে নাকি? না, ইমেজটা কি কোনো লেখা? যদি লেখা হইতো তখন ওটা লাল হয়ে যেত। ওকে, এনিওয়ে, শর্টকাটলি জেন কোডিং এর মাধ্যমে কিভাবে লাইনটাকে নিয়ে আসবেন? লিঙ্ক কোলন সিএসএস, কি লিখবেন? লিঙ্ক কোলন সিএসএস, কন্ট্রোল ই দিবেন, পুরো লাইনটা চলে আসবে। যে রেলিকল স্টাইল শিট href style.css media equal all। মিডিয়া অল মানে কি? সব ইয়াতে সব ধরনের ডিভাইসে সাপোর্ট করবে, সেটা মোবাইল হোক, সেটা পিসি হোক, সেটা মনিটর হোক, সব ধরনের ডিভাইসে কি সাপোর্ট করবে এই ফাইলটা। আচ্ছা, টাইপ ইকুয়াল টেক্সট স্ল্যাশ সিএসএস মানে কি? আমাদের ব্রাউজারকে বুঝাইতে হবে আমরা এমন একটা ফাইলকে কল করছি যেটা একটা টেক্সট ফাইল, যেখানে আমি টেক্সট অ্যাড করতেছি। কি অ্যাড করতেছি? টেক্সট। আর এটা কি টাইপের টেক্সট অ্যাড করতেছি? সিএসএস। এটা অন্য কোথায় আর কি ইউজ করা যায়? যেমন আমরা যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করি, তখন দেখবেন কি চলে আসে, টেক্সট ফাইল ইউজ করতেছি, কিন্তু ফাইলের মধ্যে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি? জাভাস্ক্রিপ্ট। যখন আমরা জাভাস্ক্রিপ্ট কল করব, বাট যেহেতু সিএসএস ফাইল কল করতেছি, টাইপে কি লিখতে হবে? টেক্সট স্ল্যাশ সিএসএস। এটা টেক্সট আবার সিএসএস ফাইলও। হ্যাঁ, এটা ওকে, রাইট। এই জিনিসটা না লিখলেও চলবে, আবার এটা না লিখলেও চলবে। এগুলো হচ্ছে এডিশনাল জিনিসপত্র, যেগুলো এক্সট্রা অ্যাড করাটা ভালো, না অ্যাড করলেও চলে। মানে একটু স্ট্রং করে দিলেন, এটা আসলে একটা সিএসএস ফাইল। মিডিয়া বলতে ব্রাউজার বুঝায় না, মিডিয়া বলতে বুঝে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে লিখে রাখেন টিভি, এখানে লিখে রাখেন আপনি মনিটর, এই টাইপের আছে। ঠিক আছে, এখানে লিখতে পারেন আপনি ল্যাপটপ, এরকম কিছু লিস্ট আছে। নিজের মন মতো লিখলে হবে না। যেমন আপনি লিখছেন আমার বাসা, যদি আমার বাসায় কাজ করবে তাহলে হলো না। এখানে অল লিখে রাখবেন যাতে সব ধরনের ডিভাইসে সাপোর্ট করে। আচ্ছা, এটা হচ্ছে একটা সিস্টেম, আমরা কিভাবে সিএসএসটাকে লিঙ্ক করব বা কাজ করাবো। এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আর কাজ করবে?
করবে? করবে না। আচ্ছা, দ্বিতীয় সিস্টেম ঠিক এইখানেই স্টাইল নামের একটা ট্যাগ ইউজ করবেন। ইউজ করবেন স্টাইল নামের একটা ট্যাগ ইউজ করে তার মাঝখানে ওই জিনিসগুলো লিখতে পারেন। সাপোজ h3টাকে কল করতে পারি আমরা, মানে সিএসএস ফাইলে না রেখে এই ফাইলে লিখতে পারবেন আপনি। কোথায়? হেডের ভিতরে, স্টাইলে। আচ্ছা, এটা আগে জানতেন কয়জন এই যে হেডের ভিতরে লেখা যায় স্টাইল? আচ্ছা, আমি দিলাম কালার রেড, আপনি কি হাত তুলছিলেন? আপনাদের কেউ সিএসএস আগে থেকে পারতেন না, আপনি পারতেন? ওকে, বুঝি নাই। তিন ভাবে, আমি নামগুলো পরে বলতেছি। একটা সিস্টেম দেখেছি লিঙ্ক করে, আলাদা ফাইল করে। দ্বিতীয় সিস্টেম কি? স্টাইল ট্যাগের মাধ্যমে আমি কি লিখলাম, ফার্স্টে ওই ট্যাগটাকে লিখলাম, স্পেস দিলাম, ইন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার ভিতরে কি লিখলাম, কালার রেড। কাজ করবে? করবে, এই যে করতেছে। আচ্ছা, যারা হাত তুলছিলেন তারা আবার হাত তোলেন। আমাকে বলেন, এই জিনিসটাকে যদি আমি বডির ভিতরে লিখি কাজ করবে? করবে। এরকম কয়জনের মনে হচ্ছে? আপনার একটু হাফ হাফ মনে হচ্ছে, হাফ হাফ। আচ্ছা, চারজন। ওকে, কাজ করবে? হ্যাঁ, করবে। যেই জিনিসগুলো হেডে লেখা যায় আমি আগে বুঝছি, সেগুলো কি বডিতে লিখলেও কাজ করে, বাট একটা সিস্টেম থাকে, একটা প্লেস থাকে যেখানে লিখলে স্ট্যান্ডার্ড হবে। তা আমি যদি এটা লিখতেই চাই, কোথায় লিখবো সবসময়? হেডে। বুঝতে পারছি, বডিতে লিখলেও সব কাজ করে, তারপরে কোথায় লিখবো? হেডের মতো, মনে থাকবে। আর মজার ব্যাপার, আমাদের এরকম করে লেখার কখনোই দরকার পড়বে না, আমরা সবসময় ফাইল আলাদা করে ফাইল বানায় তারপর কাজ করব। আচ্ছা, এখানে স্টাইল লিখে যখন আপনি জেন কোডিং ইউজ করবেন, কন্ট্রোল ই, দেখেন এখানে টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস চলে আসছে, দেখতেছেন? স্টাইল টাইপ ইকুয়াল টেক্সট স্ল্যাশ সিএসএস। ক্লিয়ার? বুঝি নাই। আমরা এই ট্যাগের ভিতরে টেক্সট অ্যাড করতেছি, তাই না? কি টাইপের টেক্সট? সিএসএস টাইপের। এই জন্যই এটা ফর্মালিটি হিসেবে ইউজ করতে, না ইউজ করলেও চলে, এটা অপশনাল। ঠিক আছে, সবকিছু সিস্টেম দিয়ে দিছে, এই সিস্টেমগুলো আমাদের ফলো করতে হবে, আবার না ইউজ করলেও চলে। আচ্ছা, এখন এর ভিতরে যদি আমি লিখতাম H2, কালার ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, কাজ করবে? আচ্ছা, দিলাম, সেমিকোলন দিলাম। আপনি বলেন এখানে ভুলটা কোথায়? শুধু আপনি, বাকি কেউ না এখানে? আচ্ছা, এখানে দিলাম, এখানে দিলাম না, কাজ করবে? কাজ করবে? আপনি বলেন, কাজ করবে? করবে। কেন করবে? না, সাজানোর জন্য না। কেন সেমিকোলন না দিলে সাজানো হয় না? আপনি বলেন। পারবেন না? আপনি লাস্টের জন্য। হ্যাঁ, এখানে ভুলটা কোথায়? না না, মানে আমি এরকম দিলাম, কাজ করবে? এখানে সেমিকোলন দিলাম, এখানে দিলাম না, কাজ করবে? কেন করবে? রাইট, লাস্টের লাইনটাতে সেমিকোলন না দিলেও চলে, এটা বললে অনেকে বুঝবে না। আপনাকে বলতে হবে এক্স্যাক্টলি সেমিকোলনটা ইউজ করতে হয় যাতে তারপরে কিছু লেখা যায়। ঠিক আছে, এখানে সেমিকোলন ইউজ করছি যাতে তারপরে কিছু একটা লাইন লেখা যাচ্ছে, এরপরে আর কিছু লেখা দরকার আছে আমাদের? যদি দরকার হয় তখন আবার সেমিকোলন ইউজ করতে পারি, কিন্তু দুই জায়গায় সেমিকোলন দিতে হবে না, শুধু এখানে, সেটা বলেন আমাকে। আমি কি এখানে দুই জায়গায় সেমিকোলন দিতে হবে, বা দেওয়াটা ভালো, নাকি শুধু এক জায়গায়? রাইট, দুই জায়গায় দেওয়াটাই গুড প্র্যাকটিস। কখনোই সেমিকোলন ছাড়া কোনো লাইন লিখবে না, সেটা একটা লাইনই হোক আর কি মাল্টিপল লাইনই হোক। বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, যারা এইচটিএমএল বুঝেন তারা এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না, জাস্ট কিছু ফর্মালিটিস মেনটেন করলাম। এখন আপনাদের মাথায় একটা জিনিস ঘুরপাক খাওয়ার কথা, কালার ইউজ করতে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হচ্ছে, এগুলো মনে রাখার উপায় কি? মনে রাখা লাগবে না আপনাকে,
ঠিক আছে, আপনি ফালাই দেন, আমি যা বলতেছি সব একবার মাথা ঢুকান, পাশাপাশি এটা ডাস্টবিনে ফালাই দেন। আপনি কাজ করতে গেলে দেখবেন কি অটোমেটিক বের হচ্ছে ভিতর থেকে, আপনাকে মনে রাখা লাগবে না। বুঝতে পারছি? আমি যতগুলা অ্যাট্রিবিউট দেখাবো, যতগুলা আমি প্রপার্টি দেখাবো, ভ্যালু দেখাবো, আপনার মাথায় একটা জিনিসই কাজ করবে, আমি এতগুলা মনে রাখবো কেমনে? মনে রাখার দরকারই নাই। আপনি যখন একবার ইউজ করবেন, দ্বিতীয়বার আপনাকে আর মনে রাখা লাগবে না, দেখবেন অটোমেটিক বের হচ্ছে ভিতর থেকে। সিএসএস কারা পারে না? যারা মনে রাখার ট্রাই করে। সিএসএস এ বস কারা? যারা জিনিসগুলো মনে রাখার ট্রাই করে না, শুধুমাত্র লিখে, চিন্তা করে হ্যাঁ এটা ইউজ করতে হবে কিভাবে জানো, খুঁজে খুঁজে বাইর করে লিখে শেষ, মনে রাখার দরকার নেই। লিখতে লিখতে অটোমেটিক দেখবেন আপনার ব্রেন আপনাকে সাপোর্ট না দিলে আপনার হাত আপনাকে সাপোর্ট দিতেছে। ঠিক আছে, ওকে, মনে রাখার দরকার নেই, শুধুমাত্র দেখে যান কোনটা দিয়ে কি হয়, তাহলেই দেখবেন বুঝতেছেন, বাস মনেও থাকবে। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় সিস্টেম। তৃতীয় সিস্টেমটা কি? যে লাইনের মধ্যে আমরা কাজ করব, কোন লাইনে কাজ করবো? ধরে নেন H2 তে এই লাইনে কাজ করবো, লাইন বলা যাবে না, সাপোজ এইটাকে কাজ করবো আমরা, এই ট্যাগটাকে বা এই অংশটুকুকে আমরা লাল করব। তাহলে আমাদের নর্মালি আমরা কি ইউজ করছিলাম? একটা স্টাইল ট্যাগ ইউজ করছিলাম। যদি লাইনের মধ্যে হয় তাহলে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আর এখন আপনি আমাকে বলেন, অ্যাট্রিবিউট আমি একটা ইউজ করবো, নাম হচ্ছে স্টাইল, সেটা কিভাবে? একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে স্টাইল, কিভাবে লিখবো বলেন? অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন আপনি? বলেন অ্যাট্রিবিউট ইউজ করতে হয় কিভাবে? অন্য কেউ কথা বলবেন না কেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রিবিউটের নামটা কি বললাম এই মাত্র? স্টাইল, রাইট। তারপর ই দিতে হবে। আচ্ছা, ইকুয়াল, ওকে। দুটা হাইফেন, হাইফেন মানে এটা আর কি, দুইটা কোলন। নাম জানতে হবে, কেউ হেল্প করবেন না। এটা হচ্ছে ইনভার্টেড কমা, ঠিক আছে? এখানে এটার নাম কি? ইনভার্টেড কমা। এখানে এটাকে বলতে হবে ডাবল কোটেশন। এইচটিএমএল সিএসএস এর ক্ষেত্রে ইনভার্টেড কমা বলে কিছু নাই। ইনভার্টেড কমা বলতে আসলে কি বোঝায়? ইনভার্টেড কমা বলতে বুঝে আমরা একটা উক্তি দিব, যে উক্তিটা একটা কমার মধ্যে বন্দি থাকবে। বুঝতে পারছি? এখানে কোনো উক্তি দিতেছি আমি না, এই ক্ষেত্রে কি বলতে হবে? ডাবল কোটেশন। ইনভার্টেড কমা না, দুটো একই জিনিস, বাট এখানে কি বলতে হবে? ডাবল কোটেশন। আচ্ছা, যদি আমি সিঙ্গেল কোটেশন দেই কাজ করবে? অবশ্যই কাজ করবে, কেন করবে না? বাট সবসময় কি ইউজ করতে হবে আমাদেরকে? ডাবল কোটেশনই ইউজ করতে হবে। বুঝতে পারছি? সিঙ্গেল কোটেশন ইউজ করলেও কাজ করে। আচ্ছা, এখানে এটা স্ট্যান্ডার্ড ডাবল কোটেশন ইউজ করাটা। ডাবল কোটেশন দিলেও যা হয়, সিঙ্গেল কোটেশন দিলে তাই হয়। একটার ভিতরে আরেকটা থাকবে না এই মুহূর্তে, যদি থাকে তাহলে আপনি মিক্স করে লিখতে পারবেন, হয় বাইরেরটা ডাবল কোটেশন, নয় ভিতরেরটা ডাবল কোটেশন, সমস্যা না। আচ্ছা, এখন আমরা ভেতরে যদি এভাবে লিখি H2 সেকেন্ড ব্র্যাকেট কালার রেড, মানে সেমিকোলন। এখন একটু বলেন, আমরা তো অলরেডি বলেই দিছি যে আমরা H2 ট্যাগের মধ্যেই কাজ করতেছি, আলাদা করে বলা লাগবে? কেটে দিলাম। এই লাইনেই লিখতেছি, সে বুঝে নিবে, তার মাথায় ওইরকম বুদ্ধি আছে বুঝে নেওয়ার মতো। এখন এই সেকেন্ড ব্র্যাকেটটা দিছিলাম ওই ট্যাগটাকে আলাদা করার জন্য। ট্যাগ কি লিখছে এখানে? না, সো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ারও কোনো দরকার নাই। আমরা ইনভার্টেড কমার ভিতরেই কি পুরো সিএসএস এ যা লেখার কথা তাই লিখতে পারবো, কোনো ট্যাগ কল করা লাগবে না যদি এইভাবে লিখি। আর ট্যাগ তো লিখছি অলরেডি, সে ট্যাগের ভিতরেই তো সিএসএস টা অ্যাপ্লাই করতেছি আমি। রিলোড দেন। এই জিনিসটা সবাই খুব ক্লিয়ারলি বুঝার কথা না, ঠিক আছে? আমি আরেকবার বুঝাচ্ছি। ধরে নেন H3, আমি শুধুমাত্র এই লাইনে কিছু একটা সিএসএস অ্যাপ্লাই করব, শুধু এই লাইনে। স্পেস, একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব, ইকুয়াল কি ইনভার্টেড কমা নাকি ডাবল কোটেশন। আচ্ছা, তার ভিতরে লিখেন আপনি কালার কোলন গ্রিন, সেমিকোলন দেন একটা, কালার গ্রিন,
ওরকম করে সেকেন্ড ব্র্যাকেট ট্যাগ কিছুই লেখা লাগে নাই, শুধু সিএসএস টুকু লিখবো আমরা। যেহেতু সে এই লাইনেই লিখছি আমি, তো বুঝে নিবে এই লাইনেই কাজ করবে। কাজ করছে? হ্যাঁ কাজ করছে। আচ্ছা সেমিকোলনটা কেন দিলাম? কারণ তারপরে আরো আরো ইউজ করা যাবে, যেমন ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ ইয়েলো, ঠিক আছে? আমি সেমিকোলন দিয়ে আরো ইউজ করতে পারবো এখানে পাশাপাশি। কাজ করছে? ওকে। আমরা যে এই যে লাইন লিঙ্ক নামের একটা ট্যাগ ইউজ করে আলাদা একটা ফাইলকে লিঙ্ক করায় কাজ করছিলাম, এই প্রসেসটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। কি বলা হয়? এক্সটার্নাল সিএসএস, মানে এক্সট্রা, যেটা ভিতরে না বাইরে। যদি আমি ট্যাগ ইউজ করে কাজ করি এইভাবে, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। কি বলা হয়? ইন্টারনাল সিএসএস। আর লাইনের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে, ট্যাগ না, লাইন অ্যাট্রিবিউটের মাধ্যমে যদি আমি ইউজ করি, এটাকে কি বলা হবে? ইনলাইন সিএসএস। একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, আরেকটা কি ইন্টারনাল সিএসএস, আরেকটা কি ইনলাইন সিএসএস। তিনটা প্রসেস, একটা এক্সটার্নাল, ইন্টারনাল আর ইনলাইন। আচ্ছা কমেন্টটা আমি শর্টকাটলি কিভাবে করছি? সাপোজ সামথিং, আমি একটা কিছুকে শর্টকাটলি কিভাবে কমেন্ট করব? সিলেক্ট করতে হবে, কন্ট্রোল কে প্রেস করতে হবে। এটা জেন কোডিং না, এটা নোটপ্যাড প্লাস প্লাসের সাথেই থাকে। কন্ট্রোল কে। আচ্ছা এখন আপনি আমি আমি আর কেউ না। আচ্ছা বুঝি নাই। না না, শুধুমাত্র এইচটিএমএল ফাইলে। আপনি কোনো একটা সিএসএস ফাইলে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি কন্ট্রোল কে দেন, তাহলে কি একটু ডিফারেন্ট টাইপের কমেন্ট হবে, কারণ এটা সিএসএস ফাইল। তো কমেন্টটা কিরকম হবে? স্ল্যাশ স্টার। সিএসএসটা কমেন্ট করতে হয় কিভাবে? স্ল্যাশ স্টার দিয়ে। আবার শেষ করতে হয় কিভাবে? স্টার স্ল্যাশ দিয়ে। যখন আবার কমেন্টটাকে বাদ দিতে চাইবেন, আপনি কি চাইবেন? কমেন্টটা বাদ দিতে চাইবেন, তখন কি প্রেস করবেন? কন্ট্রোল কে। কন্ট্রোল কে দিলে আবার কমেন্ট হয়ে যাবে, আরেকটা ডাবল কমেন্ট। না, কন্ট্রোল শিফট কে প্রেস করতে হবে আমাদেরকে, কন্ট্রোল শিফট কে। ঠিক আছে? ওকে। আবার এখানেও সেম প্রসেস। এই জিনিসগুলোকে যদি আমি কমেন্ট থেকে বাইর করতে চাই, তাহলে কি করতে হবে? কমেন্ট কি সেটা কি বুঝাইছিলাম? বুঝাইছিলাম কিনা সেটা জানতে চাইছি। যেটা বুঝাইছি সেটাই ডিটেলস, আরো ডিটেলস আছে বলে আমার মনে হয় না। আচ্ছা কমেন্ট বলতে বুঝায় আপনার যে জিনিসটাকে আমি হাইড করে রাখতে চাচ্ছি, বাট সাইড নোট হিসেবে, পরবর্তীতে আসলে যাতে বুঝতে পারি যেটা এই কারণে ইউজ করতেছি আমরা। আরেকবার বুঝাচ্ছি। আপনি ধরে নেন এই জায়গার মধ্যে H1 ইউজ করতেছেন, আপনি এখানে কয়েক হাজার লাইন ইউজ করলেন। হঠাৎ করে 6 মাস 1 বছর পর যখন ওপেন করে দেখবেন এতগুলো লাইন, কিছু আসলে বুঝবেন যে কোনটা কেন ইউজ করছিলেন। যদি লিখে রাখেন, সাপোজ এখানে আমরা H1 ইউজ করতেছি হেডিং 1 হিসেবে, নিজের ভাষায় লিখবেন, ইংলিশে লেখাটাই বেটার আর কি। লিখবেন হেডিং 1 স্টার্টস হিয়ার, এরকম কিছু একটা লিখে রাখছেন। এটা যখন আমরা লিখবো, যখন সেভ দিব আর রিলোড দিব, এখানে শো করতেছে কথাটা, শো করে। পেজ সোর্সে যান, দেখেন এখন শো করে করে। এটা জাস্ট একটা সাইড নোট, যেটা শো করবে না, কিন্তু পরবর্তীতে আমরা ওপেন করলে কি দেখতে পাবো, এটা আমরা এই জন্য ইউজ করছিলাম। বিভিন্ন সেকশনের আগে যদি এরকম কমেন্ট করে রাখেন, তাহলে বুঝতে সুবিধা হবে আমরা এই সেকশনটা এই জন্য বানিয়েছিলাম, ওই সেকশনটা ওই জন্য বানিয়েছিলাম, মনে থাকবে। আচ্ছা এটা সবুজ হয়ে থাকে তো সহজে চোখে পড়ে। আপনি যদি কোনো একটা স্পেসিফিক সেকশনকে হাইড করে রাখতে চান, তাহলেও কমেন্ট করে রাখতে পারেন। হাইডটা কেন করব? আমি চাইতেছি বাদ দিয়ে দিতে, তখন কিন্তু কমেন্ট করে লাভ নাই। আমি চাইতেছি পরে আবার এটা দরকার হইতে পারে, এটা চিন্তা করে রাখতে চাচ্ছি আমি, কিন্তু শো করতে চাচ্ছি না। আমি চাচ্ছি রাখতে, কিন্তু শো করবে না, যাতে আমি পরে আবার ইউজ করতে পারি। তাহলে কি করে রাখতে পারি? কমেন্ট করে রাখতে পারি। HTML এ কমেন্ট করা সিস্টেম লেস দেন
এক্সক্লেমেশন সাইন, ডাবল হাইফেন, একটা স্পেস অবশ্যই দিতে হবে, স্পেস ছাড়া রেখেন না, আবার স্পেস দিতে হবে। এখানে লেখেন সামথিং, আবার একটা স্পেস দিবেন, মানে কন্টেন্টের আগে পরে লেস দেন এক্সক্লেমেশন সাইন, আবার শেষ হওয়ার সময় সেম হাইফেন এক্সক্লেমেশন সাইন গ্রেটার দেন, নাকি না লাস্টে আবার এটা হবে না, লাস্টে কি এই জিনিসটা হবে না, বুঝতে পারছি? লাস্টে শুধু এভাবে শেষ করে দেবো। আচ্ছা, এত কিছু মনে না রাখলেও চলবে, কাজ করতে করতে হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে আপনার মাথায় ঢুকতেছে। একসাথে এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলছিলাম, আমরা সিএসএসটা কিভাবে ইউজ করাটা বেটার, এক্সটার্নাল ফাইল বানায়। আচ্ছা, ফাইলটা বানাইছি অলরেডি, ফাইলটা খালি করে দিলাম। ঠিক এখানে লিঙ্ক করাইতে হবে, লিঙ্ক আরিয়াল ইকুয়াল। আমার একটা রিকোয়েস্ট, জেন কোডিং দিয়ে প্রথম থেকে করা শুরু করবেন না। দেখা গেল যে আপনি একজনকে শিখাইতেছেন, সে বলতেছে ভাই এখানে স্টাইল শিটটা লেখে কেমনে, কোন অ্যাট্রিবিউটের মধ্যে লিখতে হয়, আপনি বলতেছেন টাইপ ইকুয়াল স্টাইল শিট, সে কি মনে করবে? সে আপনাকে বলবে হ্যাঁ ঠিক আছে ওকে, বাট মনে মনে কি চিন্তা করবে? তো এই লোক নিজেই পারে না, আমারই শিখাইতে আসছে, বুঝতে পারছি? আর আপনাদের এই সিচুয়েশনটা আসবে, আপনি যখন ওয়েব ডিজাইনারই হচ্ছেন, কখনো না কখনো কেউ না কেউ আপনার কাছ থেকে হেল্প চাইবে। আপনি যদি ম্যানুয়ালি লিখতে না পারেন, সবসময় শর্টকাট ইউজ করেন, তাহলে কিন্তু সমস্যা আছে। ওই লোকটা যদি দেখে আপনি ভুল করতেছেন, সে আর কখনোই আপনাকে ভালো চোখে দেখবে না, বুঝতে পারছি? একজন কাউকে শেখানোর সময় আগে জিনিসটাকে ভালোভাবে ম্যানুয়ালি শিখে নেবেন, অ্যাটলিস্ট নিজেকে রিয়েলাইজ করাবেন আমি এটা লিখতে পারি, আমার শর্টকাট ইউজ করা লাগে না, বুঝতে পারছি? শেখানো ছাড়াও আপনি একটা জায়গায় ভুল করছেন, কোথায় যে ভুল করছেন সেটা কিন্তু বুঝবেন না যতক্ষণ পর্যন্ত ম্যানুয়ালি লিখতে না পারবেন, বুঝতে পারছি? আপনি সব সময় এইভাবে লিখতেছেন, হঠাৎ করে একটা সময় দেখতেছেন কোথায় না লাল হয়ে আছে, কিছুই বুঝতেছি না, ঠিক করতে পারবেন না। আগে ম্যানুয়ালি লেখা শিখবেন, তারপর কি শর্টকাট শিখবেন, কিভাবে শর্টকাট ইউজ করতে হয়, বাট ম্যানুয়ালি লেখাটা পারতে হবে। অনেকেই আমরা ড্রিমওয়েভার ইউজ করতাম বা করি। ড্রিমওয়েভার এমন একটা জিনিস যেখানে একটা কিছু লিখলে সাথে সাথে পুরো জিনিসটা চলে আসে, ফলে কি আপনার ম্যানুয়ালি লেখার অভ্যাসটা তৈরি হবে না, আর আপনি কারো প্রবলেমও সলভ করতে পারবেন না, বুঝতে পারছি? ড্রিমওয়েভার ইউজ করেন কি এখনো? যদি ইউজ করে থাকেন কাইন্ডলি বাদ দিয়ে দিবেন আজকে থেকে, ঠিক আছে? আচ্ছা, উই আর ইউজিং সিএসএস, লিঙ্ক করলাম সিএসএস, পুরো লাইনটাকে নিয়ে আসলাম, ম্যানুয়ালি লেখা শিখে তারপর শর্টকাটলি করবেন। আচ্ছা, তো এইখানে আমি যে কোনো একটা কিছু লিখলাম, সাপোজ পি, কি লিখলাম? পি, দিস ইজ এ প্যারাগ্রাফ। এই যদি আমি এই লাইনটাকে লাল করতে চাই বা একটা কালার দিতে চাই, আমি এই লাইনটাকে লাল করতে চাই, কয়জন পারবেন? মানে এই লাইনটাকে লাল করতে পারবেন সিএসএস দিয়ে? উপরে উপরে এমনি দিলে আমি কিছুই দেখি না, আপনি পারবেন না। লাস্টের জন কি এতক্ষণ চিন্তা ভাবনা করতেছিলেন তুলবো না তুলবো না? ওকে, আপনি পারবেন না। যারা হাত তুলছিলেন তুলে রাখেন, 5 মিনিট হাত তুলে রাখলে মরে যাবেন না। আপনারা 3 জন পারবেনই না, কনফিউজড। একজন হাত তোলা নেই দেখে বাকি 2 জন সাপোর্ট দিচ্ছে নাকি? আপনিও পারবেন না? আচ্ছা, হাত নামান, আপনি ট্রাই করেন পারেন কিনা দেখেন। কোথায় যাব আমি? আমাকে ডিরেকশন দাও, ট্রাই করেন। ধরে নেন আমি সিএসএস পারি না, আপনি আমাকে শিখাইতেছেন, কোথায় যাব? মানে এটাকে লাল করার জন্য এই লাইনটাকে কোথায় যাব? আগে নিজেকে বুঝান, তারপর আমাকে। কোথায় যাব? আচ্ছা, আপনারা 3 জন ওনাকে হেল্প করতে পারবেন, সমস্যা নেই, হেল্প করেন ওনাকে। পিটাগের ভিতরে এখানে, তাহলে আমি এই ফাইলটাকে কল করলাম কেন আন্দাজে? এই ফাইলে যেতে হবে, তাই তো? সিএসএস লিখবো কোথায়? এই ফাইলে। আপনাকে
বলছিলাম এটা কিভাবে করবো, আপনি তো কেমনে সিএসএস কাজ করে সেটাই বুঝতেছেন না, তাহলে কিভাবে হবে? সিএসএস কাজ করে সিএসএস ফাইলের মাধ্যমে বা ইন্টারনালি। আমি যেহেতু ফাইল কল করেছি, সো কই যাব? আপনি কই যাব? আমি একটা ফাইল কল করছি স্টাইল ডট সিএসএস, এখন বলেন কই যাব? না না, যাবোটা কোথায়? এখানেই থাকবো? হ্যাঁ সেটাই জানতে চাচ্ছি, ওইখানে মানে কোথায়? স্টাইলে মানে এখানে স্টাইল বলে কিছু দেখতেছি না আমি। না, আমি আপনাকে ফার্স্টই বলছি আমি সিএসএস বুঝি না, আপনি যাই বলবেন আমি বুঝবো না, আমাকে বুঝানোর ট্রাই করুন কোথায় যাব। একটা বাচ্চাকে ক খ গ শিখাতে গেলে সে বুঝবে না ক কি জিনিস, বাট তাকে বুঝাতে হয়। রাইট, এই যে স্টাইল ডট সিএসএস হিসাবে। হ্যাঁ, এখন কি করতে হবে সেটা আপনার না পারলেও চলবে, জাস্ট এতটুকু অ্যাটলিস্ট আপনি বুঝে রাখেন যে আমরা একটা ফাইল বানায় কি করব, ওই ফাইলে যাব সিএসএস লেখার জন্য, এটা তো বুঝতে পারছি। ওকে, এখন আমরা কোন লাইনটাকে লাল করতে চাইছিলাম? আমি ওনাদের চারজনকে বলছি। ওকে, এই লাইনটাকেই তো আমি লাল করতে চাচ্ছি। এই লাইনটা কোন ট্যাগের মধ্যে আছে? পি ট্যাগের মধ্যে। তাহলে এখানে কি লিখবো? পি লিখবো, এরপর সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, তারপর সিওএলইউআর। আচ্ছা আচ্ছা, কালার স্পেলিং কি সিওএলওআর না সিওএলইউআর বলতে পারবেন? আচ্ছা রাইট, কালারের অরিজিনাল স্পেলিং হচ্ছে সিওএলইউআর, বাট আমরা এখানে লিখতে হবে কিভাবে? সিওএলওআর দিয়ে, কারণ এভাবেই বানাইছে তারা। আমেরিকান না অ্যারাবিয়ান সেটা বোঝার দরকার নেই, ওরা বানাইছে কি সিওএলওআর, তো ওইভাবেই চিন্তা করতে হবে। হ্যাঁ রাইট। আচ্ছা, কি লিখতে হবে এখন? কোলন দিতে হবে। এরপর কি লিখবো? কি কালার করতে চাইছিলাম? যে কালার। আচ্ছা, রেড, রাইট। আচ্ছা ওকে, লাস্টে কি লিখবো? সেমিকোলন দিব। এতটুকু বুঝতে পারছি। এবার বলেন এটাকে সুন্দর করার জন্য কি কি করতে হবে? রাইট, সেকেন্ড ব্র্যাকেটটাকে নিচে লিখতে হবে, তাই না? আচ্ছা, এটা উপরেই থাকবে, একটা স্পেস হবে, জাস্ট জাস্ট কালারটা নিচে লিখে একটা ট্যাব দিব, তাই তো? আর এই সেকেন্ড ব্র্যাকেটটাকে নিচে এনে একটু বামে নিয়ে আসবো। এবার পারবেন? এখনো মনে হচ্ছে পারবেন না। না পারার কিছু না, আসলে ব্যাপারটা হচ্ছে কি, যখনই নিজেকে কনফিউজড করে ফেলবেন আমি কি পারবো, তখন পারবেন না। যখন চিন্তা করবেন এটা আমি পারি আর না পারি, এটা না পারেন কি আছে? আপনাকে বলা হলো আপনি এই একটা যন্ত্র, জাস্ট যন্ত্রটাকে অন করবেন, অন করার পরে ভিতরে একটা ফ্যান ঘুরতে থাকবে। আপনি ফার্স্টে যদি চিন্তা করে ফেলেন না জানি কি হয়, দেখবেন ওই সুইচটা অন করতে গেলে আপনার ভয় লাগবে। আর যদি চিন্তা করেন এখানে এটা না পারার কি আছে, হয়তো আগে কখনো করি নাই, সুইচটা প্রেস করে দিলেই তো হয়। বুঝতে পারছি? এভাবে চিন্তা করবেন যে এটা আমি মনে থাকুক আর না থাকুক আমি পারবো, না পারার কিছুই নাই। হুম হুম, না, টাইটেলের কালার চেঞ্জ করা যাবে না, শুধুমাত্র ভিতরের ট্যাগগুলোর কালার চেঞ্জ করা যাবে। চেঞ্জ করা যাবে না এটা ভুল কথা, সিএসএস দিয়ে যাবে না, ঠিক আছে? সিএসএস দিয়ে শুধুমাত্র যেগুলো ভিজিবল, যেখানে শো করতেছে শুধু সেগুলাই চেঞ্জ করা যাবে, এর বাইরে কোনো কিছু থাকলে ওগুলোকে চেঞ্জ করা যাবে না। আচ্ছা, মানে সিস্টেম বুঝছি কিভাবে কল করতে হয়, কিভাবে কাজ করতে হয়। শিওর? 100%? আপনাদের চারজনকে দেখে এখনো মনে হচ্ছে পারবেন না। পারবেন? এই তিনজন কয়জন পারবেন? একটু হাত তোলেন, তিনজনের মধ্যে কয়জন পারবেন? এটা পারবেন? এটার কথাই বলছি, জাস্ট দুজন, আপনি পারবেন না। আর পিছনের জন, আর কে হাত তোলেন? আপনি পারবেন? আচ্ছা, এখন আমি আরেকটা ট্যাগ লিখে দেখি পারেন কিনা। সাপোজ ইজ 3, দিস ইজ হেডিং 3। আমি এই লাইনটাকে গ্রিন করতে চাচ্ছি, সবুজ। কই যাব? আচ্ছা, কি লিখবো এখানে? এখানে আরেকবার দেখে নেন,
আচ্ছা H3 লিখতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট CA। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট নিচে নামাইতে হবে, আরেকটা নামাইতে হবে, মাঝখানে ট্যাপ দিতে হবে। কালার, তাই না? CLOR কোলন রেড, আর তো করতে চাইছিলাম আমি গ্রিন। আচ্ছা সেমিকোলন দিতে হবে, আর এখানে একটা স্পেস দিতে হবে। পারলে ভালো। কালার কি করব, কি দিব, এগুলো বোঝার দরকার নেই, জাস্ট সিস্টেমটা বুঝেন কোথায় কি লিখতে হয়। ঠিক আছে, এখন আমরা একটা একটা করে বোঝা শুরু করি কোন প্রপার্টি দিয়ে কি হয়। আমরা যখন কালার প্রপার্টি ইউজ করি তখন এটা দিয়ে হয় মূলত লেখার কালার চেঞ্জ। কি চেঞ্জ হয়? শুধুমাত্র লেখার কালারটা চেঞ্জ হয়। ক্লিয়ার? শুধু লেখার কালার। আচ্ছা চেঞ্জ হওয়ার পর এখন চেঞ্জ যে করবেন আপনি তো জানবেন যে কোন কালারটা ইউজ করবো আমরা, তাই না? কোন কালার ইউজ করবেন এটা জানার কথা। ধরে নেন আমরা এই কালারটা ইউজ করব। আচ্ছা এই booking.com এ গেলাম, এই যে কালারটা দেখতেছেন এই কালারটা দেখে রাখেন, এটা কালারের নাম কি? নেভি ব্লু। আচ্ছা এখানে লিখেন নেভি ব্লু, দেখেন কাজ করে কিনা। করে? আচ্ছা সাপোজ এই কালারটা, যে ফায়ারফক্স ফর অ্যান্ড্রয়েড দেখতেছেন। আচ্ছা ওটা বাদ দেন, এই কালারের নাম কি? এই যে এটা ব্লু, স্কাই ব্লু। আচ্ছা এই কালারটার নাম কি? এই কালারটার নাম কি? আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের কালারের নাম জানা সম্ভব এত না, সম্ভব না। প্রত্যেকটা কালারের একটা কোড থাকে, আমাদের সেই কোডটাও জানা দরকার নেই, কিন্তু কোডটা কালেক্ট করার মতো অনেক প্রসেস আছে। যেমন আপনি এই কালারটা নিতে চাচ্ছেন, এখন এটা কি ওয়েবসাইট না? একটা ওয়েবসাইট থেকে আমি একটা কালার নিতে চাচ্ছি, কালারটা পিক করতে চাচ্ছি, তাহলে আমাদের গুগলে গিয়ে সার্চ দিতে হবে কালার জিলা লিখে। এটার মতো অনেক ওয়ে আছে, আমি জাস্ট একটা ওয়ে দেখাচ্ছি। কি লিখে সার্চ দিবেন? কালার জিলা। আচ্ছা সার্চ দেওয়ার পর একটা লিঙ্ক আসবে, দেখেন কালার জিলা আই ড্রপার, কালার পিকার, গ্রেডিয়েন্ট জেনারেটর, এখানে ক্লিক করেন একটা। ক্লিক করার পর আমাদের কোনটা দরকার? ফায়ারফক্স আর ক্রোমের জন্যই তো দরকার, যেহেতু আমরা ফায়ারফক্সে কাজ করতেছি। আচ্ছা এখানে ক্লিক করেন একটা, দেখবেন ডিফল্টভাবে ফায়ারফক্স চলে আসবে। মানে আমরা ফায়ারফক্সে এটাকে সেট করতে চাচ্ছি। এটা কি জিনিস? এটা হচ্ছে এই জিনিস, এই যে এটা চলে আসবে। এটা আগে থাকে নর্মালি আমাদের ব্রাউজারে থাকে। এটাতে ক্লিক করে যখন আমরা যে কোনো জায়গায় ক্লিক করবো, সাপোজ এখানে দেখেন একটা কালার কোড কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমি যখন এটাকে পেস্ট করব কোথাও, কি করব? কপি হয়ে গেছে, আমাকে আর আলাদা করে রাইট ক্লিক কপিতে ক্লিক করতে হবে না, কপি হয়ে গেছে। পেস্ট করলেই দেখবেন এটা কাজ করবে। কাজ করে? হ্যাঁ কাজ করতেছে। আচ্ছা যদি আমি এই কালারটা পিক করতে চাই কি করব? জাস্ট ক্লিক করব, এটাতে ক্লিক করে কি যেখানে ক্লিক করব ওই কালারটা অটোমেটিক কপি হয়ে যাবে, কালারের কোডটা। যেখানে পেস্ট করব ওখানে কি হবে? ওখানে চলে আসবে। রিলোড দেন, এই যে ইনস্টল করতে হয় কিভাবে দেখেন। এই পর্যন্ত আসার পরে ইনস্টল কালারজিলা 2.8 এই বাটনে ক্লিক করবেন, করার পর এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউতে ক্লিক করবেন। সিএসএস আমি 5 মিনিটে বুঝে শেষ করে ফেলাইতে পারতাম, 5 মিনিটে, উইদিন 5 মিনিটস, কিন্তু করি নাই কেন কেউ বলতে পারবেন? না শেখার জন্য না, 5 মিনিটে কি শেখা হইতো না? অবশ্যই হইতো। আমি এত না পেয়েছি, এত 5 মিনিটের মধ্যে বলতে পারতাম এভাবে লিখতে হয়, ওইভাবে কালার দিতে হয়। ব্যাপার হচ্ছে আপনি যখন ফার্স্ট টাইম কোনো কিছু দেখবেন মনে থাকবে না, যখন জিনিসটার দিকে অনেকক্ষণ তাকায় থাকবেন, এদিক সেদিক অনেকক্ষণ তাকাবেন, দেখবেন ওই জিনিসটা মনে থাকবে। একটা জায়গায় একই জিনিস যখন বারবার বারবার দেখি আমরা তখনই মনে থাকে। আপনি দেখতেছেন শামসু ভাইকে ভোট দিন একটা পোস্টার, টিভিতে দেখতেছেন শামসু ভাই বক্তৃতা দিতেছে, রেডিওতে শামসু ভাই বলতেছে ভাই সব, তখনই শামসু ভাইয়ের নামটা মনে থাকবে।
শামসু ভাই ভোট চাইতেছে, ঠিক আছে? সাপোজ সে ভোট চাইতেছে, এখন আপনি পোস্টারে দেখলেই তার চেহারা আপনার মনে থাকবে না, তার নামও মনে থাকবে না। থাকবে? টেলিভিশনে দেখতেছেন, রেডিওতে দেখতেছেন, দেখতেছেন না শুনতেছেন, সব জায়গায় যখন তাকে দেখবেন তখনই কিন্তু কি নামটা অ্যাটলিস্ট মনে থাকবে। আপনি এতক্ষণ ধরে যদি একই জিনিসই দেখেন তখন মনে থাকবে। আমার উদ্দেশ্য আপনাদের মনে রাখা, মনে রাখানো আর কি, যাতে আপনাদের মনে থাকে। বুঝাইতে গেলে 5 মিনিটে বুঝাই ফেলা যায়, বুঝতে পারছি? মনে রাখাটা মেইন ব্যাপার, এই জন্য একই জিনিস বারবার দেখাচ্ছি। আচ্ছা, ইনস্টল নাও ক্লিক করেন, দেখবেন এখানে রিস্টার্ট নাও চাইবে। রিস্টার্ট করার পরই এটা চলে আসবে ব্রাউজারে। ক্লিয়ার? এখন আপনি একটা ইমেজ থেকে কিভাবে কালার নেবেন? আপনি যখন একটা ইমেজ থেকে কালার নিতে চাইবেন, সাপোজ কোন একটা ইমেজ, কোশ্চেন করলে একটু পরে করেন, আমি আগে দেখে নিই। ধরে নেন এটা, এই ইমেজটা তো আমি ডাবল ক্লিক করতেছি, এখান থেকে কালারটা নিব কিভাবে? তাই তো কথা না? আচ্ছা, ওই সেম জিনিস দিয়ে করা যাবে, জাস্ট এটাকে টান দিয়ে ব্রাউজারে ওপেন করেন। আসছে ব্রাউজারে, এবার কালার জিলা দিয়ে নেন। পারবো? ওকে, ইমেজ থেকে হোক আর যেখান থেকেই হোক আমরা কালার জিলা দিয়ে নিতে পারতেছি। কালার জিলা ছাড়া অনেক অনেক সফটওয়্যার আছে, আমি চাইতেছি না কোনো সফটওয়্যার ইনস্টল করতে। সফটওয়্যার পিসিকে স্লো করে ফেলে। আচ্ছা, এখন আমরা ফেসবুকে চাই। এই কালারটার নাম জানি আমরা? জানি? কালারটার নাম আমরা জানি না। যদি আমরা কালার জিলাতে ক্লিক করে বা আইড্রপারে ক্লিক করে, এখানে ক্লিক করে একটা কপি হয়ে যাবে কালারটা। তারপরে কি করতে পারতেছি? আমরা পেস্ট করতে পারতেছি কালারটাকে। রিলোড দেই, যে কালারটা চলে আসছে। কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, বলেন, সমস্যা নেই। আচ্ছা, গুগলে যদি সার্চ করেন ফেসবুক কালার, ফেসবুক পেজ কালার, ঠিক আছে? এখানে বহুত আসবে, ওগুলো ইনস্টল করবেন। ইনস্টল করার পর এত ছোট্ট একটা কোডের জন্য বিশাল কাহিনী করবেন। এখন সাপোজ সফটওয়্যার ওয়েবসাইট থেকে কালার নেবেন, তাহলে কি সফটওয়্যার কালার লিখলে আসবে? ঠিক আছে, গুগল থেকে পাওয়া যাবে না আসলে সবকিছু। ওটা হচ্ছে রং ওয়ে। আপনাকে কালারটা পিক করে নিতে হবে, যে কালারের কোডটা হচ্ছে এটা। এখন কালারের কোডগুলো দেখতে কেমন হয়? কালারের কোডগুলো হয় মূলত 6টা ডিজিটের একটা কোড, যেমন হচ্ছে সাপোজ ABCDEF। কয়টা? 6টা। জাস্ট শর্ত একটাই, তার আগে একটা হ্যাশ থাকতে হবে। কি থাকতে হবে? হ্যাশ থাকতে হবে। এবার রিলোড দেন একটা, কালার চেঞ্জ হয়েছে দেখেন তো। আমি যাই দিই না কেন, সাপোজ এখানে সংখ্যা দিলাম 674567, কয় ডিজিট? 6 ডিজিট। তার আগে কি দিলাম? একটা হ্যাশ দিলাম। হ্যাশটা অবশ্যই দিতে হবে। দেখেন কালার চেঞ্জ হয়েছে, হয়েছে মনে হচ্ছে কালো, আসলে কালো না। একটু চেঞ্জ করে দেন, সাপোজ এরকম দেন, 6 ডিজিট। কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, কালার চেঞ্জ হচ্ছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি অন্য একটা কালার দিই, সাপোজ 990000। এবার দেখেন একটা কালার আসছে। আচ্ছা, এখন আপনি কোন একটা ওয়েবসাইট থেকেও কালার নিতে চাচ্ছেন না, আপনি কোনো ইমেজ থেকেও নিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন এমন একটা কালার ইউজ করতে যেটা এখানে সুন্দর লাগবে। ঠিক আছে? কি চাচ্ছেন? এমন একটা কালার ইউজ করতে যেটা সুন্দর লাগবে। ওই সুন্দর কালার কিভাবে গেস করবেন যে কোন কালারটা সুন্দর লাগবে? ওটা কোডই বা পাবেন কিভাবে আপনি, তাই না? আচ্ছা, গুগলে সার্চ দেন সুন্দর কালার, আসবে? ঠান্ডার কালার চলে আসছে। আচ্ছা, সবুজ কি সুন্দর, আচ্ছা আবে আসছে। সুন্দর কালার দিলে আসবে না? কি কি লিখে সার্চ দিতে হবে? নাইস কালার ফর সিএসএস। দেখেন কালার সে নাইসার কালার প্যালেট ফর দ্য ওয়েব, দেখতেছি। ভিতরে যান। না না, ডাবল সি স্কুলে এটা কোথায় পাবেন আপনি? এই যে প্যালেটগুলো কোথায় পাবেন? তাই? আচ্ছা বলেন, ডাবল সি স্কুলে কোথায় যেতে হবে? ওকে, আমি কালার পিক করতে চাচ্ছি না, আমি চাচ্ছি সুন্দর কালার বের করতে।
ওইটা পাওয়া যাবে। সব ধরনের কালার তো চাই নাই আমি, আমি চাইছি সুন্দর কালার, সুন্দর কালার। যেটা বলতেছেন আপনি ওটা হচ্ছে কালার পিকার, ওইখানে মানে সব ধরনের কালারই আছে, একটা চুজ করতে হয়। ওটা দিয়ে তো বোঝা যাবে না যে ওটার কালারটা সুন্দর না খারাপ, বুঝতে পারছি? সুন্দর কালার, স্পেসিফিক শুধু সুন্দর কালার দরকার, ঠিক আছে? যেমন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে, ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখলেন বডি ব্যাকগ্রাউন্ড কালার রেড, এই কালারটাও ধরেন আপনি ডাবল স্কুলে পাইলেন, বসায় দিলেন, সুন্দর লাগতেছে, দেখেন তো সুন্দর, রাইট? আচ্ছা, বুঝতে পারছি। এটা সুন্দর লাগবে না কারণ চোখে লাগতেছে, দেখেন, ঠিক আছে? অথচ আমি যদি এই কালারটা ইউজ করি, চোখে লাগবে না, সুন্দর লাগুক আর না লাগুক চোখে লাগবে না, দেখেন সফট লাগতেছে, তাই না? এটা না, এটা রেড না, এই রেড আর ওই রেড এক না, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে রেড দিলাম, একটু পরে আবার রেড দিব, দেখেন ডিফারেন্সটা কোথায়। এই দেখেন, এই কালারটা দেখেন আর রেড লেখার পর কিরকম আসে, দেখেন ডিফারেন্সটা এখনই বুঝতে পারবেন, দেখেন, ঠিক আছে? কোনটা সুন্দর ছিল আগে? ওটা রেড হইলো কি বুঝলেন? এখানে ব্লু স্কুলও কিন্তু খারাপ লাগবে, কিন্তু কালারের একটা প্যালেট আছে, প্যালেট বলতে বোঝায় একটা গাঢ়, হালকা, আবার মাঝামাঝি। যেমন এই নীল কালার দেখবেন কয়েক কোটি টাইপের পাবেন, কয়েক হাজারও না, অনেক পাবেন, অনেক টাইপের নীল কালার, তাই না? কোনটা সুন্দর লাগবে সেটা খুঁজে বের করতে হবে। আপনি যদি বলেন লাল সুন্দর লাগবে না, না, এটা ভুল কথা, লালের মধ্যেও কি ভ্যারিয়েশন আছে। তো আপনি যদি এখানে দেখতেছেন সুন্দর লাগতেছে না, আরো একটা ওয়েবসাইট দিচ্ছি, আপনাদের গুগলে সার্চ দিতে হবে না, নিঃসন্দেহে যখনই একটা কালার দরকার হবে এই ওয়েবসাইটে যাবেন, flatUIcolors.com। কোন ওয়েবসাইট? flatUIcolors.com। দেখেন কালারগুলো কি খুব বেশি মানে টকটকে লাগতেছে? না, মনে হচ্ছে হালকা টাইপের, কিন্তু সব টাইপের কালারই আছে এখানে। মজার ব্যাপার, আপনি যেখানে ক্লিক করবেন, কোথায়? হ্যাঁ, কালারের নাম দিয়ে দিচ্ছি, যে ইউমারেল, তারপর হচ্ছে টর্কোস, গ্রিন সি, সানফ্লাওয়ার, ক্যারট, অ্যালিজারিন। আচ্ছা, ধরে নেন আমি অ্যালিজারিন ইউজ করলাম, কাজ করে না? কালারের নামটা দিলে কাজ করবে, এটা ওদের নাম, ওরা এই নামটা বানাইছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে যে কোনো একটা কালার ইউজ করেন, ধরে নেন এটা, এটা দিয়ে আমি দিলাম হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার এটা। কোনটা কোনটা? না না না, নামের আগে হ্যাশ হয় না, হ্যাশ হয় কোথায়? এই কোডের আগে। এই কোডের মধ্যে 6টা ডিজিট থাকে, এই জন্য এটাকে বলা হয় হেক্স কোড। কি বলা হয়? হেক্স কোড। হেক্স মানে 6, হেক্স মানে 6 বা ষষ্ঠ। 6টা থাকলে সেটাকে কি বলা হয়? হেক্স। যেমন আমরা যখন 2টা থাকে কি বলি? ডাই। 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে টেট্রা, আচ্ছা 5টা থাকলে, আর 6টা থাকলে হেক্সা, মানে হেক্স। হেক্স কথাটা আসছে, 6টা ডিজিট আছে বলেই কি বলা যাচ্ছে এটাকে? হেক্স কোড, ঠিক আছে? আচ্ছা, কালারের আরেকটা ফরম্যাট আছে, এটা তো একটা ফরম্যাট, আরেকটা ফরম্যাট আছে। ফরম্যাটটার নাম হচ্ছে আরজিবি। আরজিবি কি ফরম্যাট? আরজিবি। আরজিবি লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কি দিতে হবে? একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর এর মাঝখানে আমাদেরকে 3টা কোড ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? 3টা কোড। কোড বলতে সংখ্যা আর কি, 0 থেকে 255 পর্যন্ত। কত পর্যন্ত? 0 থেকে শুরু করে 255। সাপোজ আমি দিলাম 45, 280, আর কি 320, হইলো না? যেই সংখ্যা ইউজ করবে সংখ্যাগুলো অবশ্যই কি 0 থেকে 255 মাঝামাঝি হইতে হবে। এটা 255 আর 0-র মাঝামাঝি আছে না? ধরে নেন আমি ইউজ করলাম 235, এখন আছে নাই? ক্লাস 1-এর অঙ্ক, 0 থেকে 255 মাঝামাঝি একটা সংখ্যা লিখো। আচ্ছা, এখন যদি আমি লিখি 276, আছে না?
254 এখন আছে, রাইট, হয়েছে, চেঞ্জ হয়েছে। আমরা তিনটা সংখ্যাকে মিক্স করে একটা কালার তৈরি করতে পারি। RGB মানে রেড, গ্রিন, ব্লু। RGB মানে কি? রেড, গ্রিন, ব্লু। ক্লিয়ার? ওকে, আমরা এই যে সংখ্যা লিখতেছি এটা মানে হচ্ছে আমরা লালের নিলাম হচ্ছে 45 নিলাম, সবুজের নিলাম 235। না, পার্সেন্ট বলতে বোঝায় 100 ভাগের এত ভাগ। এটা তো 100 ভাগের না, 255 ভাগের 45 ভাগ। তিনটাকে মিক্স করে এই কালারটা তৈরি করা সম্ভব। ইভেন আপনি যদি সত্যি সত্যি রিয়েল লাইফে 255 ভাগের এত ভাগ লাল, এত ভাগ সবুজ, এত ভাগ ব্লু না, তাও দেখবেন এই কালারই আসে। না না, এটা হচ্ছে নীলের 255 মধ্যে 254 আর কি। এটা আবার সবুজের 255 মধ্যে 235, এটা আবার লালের 255 মধ্যে 45 আর কি। দুটো মিক্স করেই কি আমি এটা বানাচ্ছি। যদি আপনি লালের পরিমাণটা বাড়ায় দেন, সাপোজ 255 করে দিলেন, তাহলে কি লালের অংশটা বেড়ে গেছে, দেখেন একটু লাল লাল লাগতেছে। হ্যাঁ, আপনি এভাবে তৈরি করতে পারেন, ঠিক আছে, বাট আপনি তো আর জানবেন না আসলে মানে কোনটা লিখলে কি কালার আসবে, জানবেন? সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, কালার জিলা দিয়ে হেক্স কোডই নিয়ে নেবেন, সমস্যা নেই। আর যদি এখান থেকে নেন সব ফরম্যাটে নিতে পারবেন। এই যে আমি ক্লিক করলে কি ফরম্যাটে কপি হচ্ছে? হেক্স কোড ফরম্যাটে। যদি আমি এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে দিয়ে বলি RGB, কপি করলে এখন কি ফরম্যাটে আসবে? RGB ফরম্যাটে। এই যে আমি যখন পেস্ট করতেছি এটাকে, হ্যাঁ, ক্লিক করলে কপি হয়ে যাবে। দেখেন আসছে এই কালারটা, আসছে না? ওকে, আচ্ছা, কালার নিয়ে বহুত বকবক করলাম, এবার বাদ দিয়ে দিই। জাস্ট আজকে তিনটা প্রপার্টি দেখাবো, প্রপার্টি দেখা শেষ করে দেবো। RGB এখন দেখে লাভ নেই, পরে দেখালে বুঝবেন, এখন দেখালে বুঝবেন না। ওকে, আচ্ছা দেখাই, ঠিক আছে, উনি যেহেতু এত রিকোয়েস্ট করলো দেখাই। সাপোজ আমি এইচ না, অন্য একটা সাপোজ B, দিস ইজ এ বোল্ড টেক্সট। এটা কি ট্যাগ? আচ্ছা, যারা পারেন না, এদের না পারার একটা কারণ বলতেছি। যখন আমি কিছু জিজ্ঞেস করি, পাশের জন লোকজন বলে বোল্ড, আর সে এমনি এমনি করে মাথা নাড়ে। হ্যাঁ, আমি একমত হয়ে লাভ নেই, আপনাকে বলতে হবে এটা কি। তখনই আপনার কনফিডেন্সটা গ্রো করবে। আরেকজন বলবে ভাই সব আমি আপনাদের নৌকা বানিয়ে দেবো, আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ উনি নৌকা বানিয়ে দেবে। আপনার মতামতটা কোথায়? তাল মিলে লাভ নেই তো, আপনার যেটা মনে হয় সেটা বলবেন। এখানে বলছে এটা কি, এখনো মুখ দেবে হয় না, এটা বি ট্যাগ। আচ্ছা, এখানে যদি আমি স্টাইল করতে চাই কি লিখবো? বি ট্যাগ লিখবো, তাই না? বি লিখবো। আচ্ছা, স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, তার ভিতরে কি লিখবো? সাপোজ কালার করতে চাচ্ছি, কালার কি লিখবো? কালার কোডটা লিখবো। ওকে, তো কালার কোডটা যদি আমি দিয়ে দিই আপনার এটা কিংবা এটা, বুঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড এটা নর্মালি রাখি, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, এটা ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। কালার না রেখে কি রাখি? ব্যাকগ্রাউন্ড কালার রাখি, যাতে ইজিলি বোঝা যায়। কালারটা বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি আমরা বি এর পর আরেকটা এক্সট্রা, আচ্ছা এখানে ফরম্যাটটা চেঞ্জ করি, RGB নেই, নিয়ে এরপর কপি করে এখানে পেস্ট করে দিই, RGB ফরম্যাটে নিলাম। সেম কালারই তো আসবে নাকি ডিফারেন্ট আসবে? সেম আসবে, কারণ একই তো। যদি আমি বি এর পর একটা এ অ্যাড করি, নতুন কি অ্যাড করি? এ অ্যাড করি। এ বলতে এখানে বোঝাচ্ছে আলফা। কি বোঝাচ্ছে? আলফা। রেড গ্রিন ব্লু আলফা। আলফা বলতে এখানে বোঝানো হচ্ছে কতটুকু হালকা হবে, কতটুকু গাঢ় হবে। কি বোঝানো হবে? আর সেটার জন্য একটা পরিসীমা দিয়ে দিছে। এখানে যেরকম পরিসীমা কত থেকে কত, হ্যাঁ বলতে পারি নাই, বলছি কত থেকে কত।
0 থেকে 100 না, 0 থেকে 255। আচ্ছা, আর এইটার ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1। তার মানে কি শুধু 0 1 ইউজ করবো? হ্যাঁ, পয়েন্ট ইউজ করা যাবে। সাপোজ 0.1, 0.2, 0.3, 4, 5, 6, 7, 8, 9, তারপর 11 নাকি না 1। 0.9 এর পরেটা কি 1, মানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, মিনিমাম কি 0। আপনি যদি এখানে 0 ইউজ করেন 0, দেখবেন কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, মানে কি নাই হয়ে গেছে, হালকা হইতে হইতে একদম নাই হয়ে গেছে। আর যদি এখানে 1 ইউজ করেন তাহলে কি একদম সর্বোচ্চটা পাবে যেটা ইউজ করলাম। আর যদি কমাইতে থাকেন, সাপোজ 0.9, কত ইউজ করলাম 0.9, একটু হালকা হবে, বোঝা যাচ্ছে না, 8 দেন, একটু আরেকটু হালকা হয়েছে, 7 দেন, কি হয়ে গেছে আরেকটু হালকা হয়েছে। যদি বাই চান্স আমি একটু করে দিলাম, দেখেন কতটুকু হালকা হয়, হালকা হইতে হইতে একদম অনেক হালকা হয়ে গেছে। তো RGBA মানে এ দিয়ে কি করে হালকা করে। এটা আমরা এখন আমাদের এখন লাগবে না RGB, এটা আমাদের সবসময় কি লাগবে হেক্স কোডটা লাগবে। আপাতত আমি হেক্স কোডই বসায় রাখি, জেনে রাখলাম আর পরবর্তীতে যাতে ইউজ করতে পারি। একই জিনিস এতক্ষণ ধরে দেখাচ্ছি, বুঝার কথা এতক্ষণে সিস্টেমগুলো। রোবটের মতো বসে আছে অনেকে, মানে এখনো কোনো সারা শব্দ নাই, বুঝছে নাকি বুঝে নাই, আসলেই বুঝছেন, সমস্যা নেই তো। আচ্ছা, আজকে আপাতত 3টা প্রপার্টি দেখাচ্ছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে কালার। কালার দিয়ে কি হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়, ফন্টের কালারটা চেঞ্জ হয়। সাদা নেন, সাদা টাইপেরটা নেন, তারপর এখানে দিয়ে দেন। সাদার কালার কোড কিন্তু 6টা F, বাট এটা কি 6টা F না, তার মানে এটা সাদা না, ঠিক আছে। যদি সাদা নিতে চাই, দেখেন আমি এই যে এখানে ক্লিক করে যদি এখানে নেই, দেখেন তো কোডটা কি আছে, দেখেন তো উপরে কোডটা কি শো করতেছে 6টা F। আবার পাশে কি শো করতেছে, বাম পাশে RGB কোডটা শো করতেছে যে আর এর ভ্যালু কত, জি এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, তিনটাই কি, তিনটাই 255। যখন তিনটাই আমরা 255 দেবো তখন কি হবে সাদা। আচ্ছা, ওগুলো হচ্ছে আমি আমাদের পুরো স্ক্রিনের ঠিক কত দূর আছে, এক্স অক্ষ থেকে কত দূরে, ওয়াই অক্ষ থেকে কত দূরে, ঠিক আছে। যেমন এই যে এখানে এখানে নিয়ে আসছি, দেখেন কত আসে। আচ্ছা, এখান থেকে স্টার্ট হয়েছে, মূলত স্টার্ট হয়েছে এখান থেকে। আচ্ছা, বাদ দেন, এটা দেখা দরকার নেই, এটা আমাদের লাগবে না কখনো। আচ্ছা, কালার দিলাম সাপোজ, এটা তো কি হবে, কালারের চেহারাটা কি হবে সাদা, সাদা। এরপরে আরেকটা দেখে ফন্ট সাইজ, ফন্ট হাইফেন সাইজ। লেখাটা বড় ছোট করতে চাইলে কি করতে হবে, কি ইউজ করতে হবে, ফন্ট সাইজ ইউজ করতে হবে, মনে থাকবে। আচ্ছা, নর্মালি ফন্ট সাইজ থাকে হচ্ছে 16 পিক্সেল, এটা হচ্ছে ডিফল্ট সাইজ 16 পিক্সেল থাকে। রিলোড দেন, চেঞ্জ হয়েছে না, নর্মালি আমি বলছি নর্মালি। আপনি যদি বলেন এখন H1 হচ্ছে নর্মালি, H1 কি নর্মালি, এটা তো এমনি বড়। নর্মালি লিখলে কি সাইজ থাকে সেটা বললাম আর কি। আচ্ছা, নর্মালি কি থাকে 16 পিক্সেল থাকে। যদি আমি বাড়ায় দিই সাপোজ 32, দ্বিগুণ হয়ে যাবে সাইজটা, বুঝতে পারছি কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। আপনারা আজকে বাসায় যাবেন, যাওয়ার পরে কালকের মধ্যে একটা পেজ তৈরি করবেন। কি তৈরি করবেন আই ডোন্ট নো, একটা পেজ তৈরি করবেন, সেখানে লেখা থাকতে পারে, ছবি থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তৈরি করে CSS ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবেন, কালার ইউজ করবেন, আর কি ফন্ট সাইজ ইউজ করবেন, করে তৈরি করে আমাকে দেখাবেন। আরেকটাও কাজ করবেন, যদি সময় থাকে w3schools.com এ যাবেন, গিয়ে CSS এ যাবেন, এই যে লার্ন CSS,
এখানে আসলে এক্সট্রা কি কি ইউজ করছে, যে টেক্সট এলাইন সেন্টার, ফন্ট ফ্যামিলি, এগুলো কোনটা কি কাজে ইউজ করতেছে ওরা, বা কোনটা কি মানে ইউজ করলে কি হচ্ছে, এগুলো বুঝা ট্রাই করবেন, যাতে আমি পরবর্তীতে বুঝালে আরো ইজি লাগে। ঠিক আছে, পরবর্তীতে বুঝালে কি আরো ইজি লাগে, আগে থেকে কিছু ধারণা নিয়ে আসবেন। আর যেগুলো দেখালাম ওগুলো তো প্র্যাকটিস করবেনই। আপনি মনে রাখলে কিছুই মনে থাকবে না, কি করবেন, প্র্যাকটিস করে করে হাতে নিয়ে আসার ট্রাই করবেন। যখনই কিছু একটা ইউজ করতে চাইবেন যাতে হাতের মধ্যে চলে আসে যেটা ইউজ করতে হবে। আচ্ছা, এবার এক্সট্রা একটা জিনিস দেখাই, দেখেন আমরা মাঝে মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন উপরে বাম পাশে এরকম একটা ইমেজ শো করে, দেখেছিলাম এটা। এটা ইউজ করে কিভাবে দেখেছিলাম? না, দেখানো হয় নাই। আচ্ছা, এটা ইউজ করার জন্য আমাদের হেডের ভিতরে একটা এক্সট্রা লাইন ইউজ করতে হবে, লিঙ্ক আরইএল ইকুয়াল সামথিং এইচরেফ সামথিং শেষ। এভাবেই তো আমরা সিএসএস কল করছি। সিএসএস কল করার ক্ষেত্রে আরইএল এ কি লিখছিলাম, আর এই ইমেজটা কল করার ক্ষেত্রে এখানে লিখতে হবে আইকন। কি লিখতে হবে? আইকন। আর এখানে এইচরেফের মধ্যে ঠিক ওই ইমেজের লিঙ্কটাই করে দিতে হবে যেটা আমরা শো করতে চাচ্ছি। আচ্ছা, সাপোজ আমি এই ইমেজটাই কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, ইমেজের নামটা চেঞ্জ করে হাবিজাবি দিয়ে দেন। নাম কি এখন? হাবিজাবি ডট জেপিজি। আচ্ছা, এখানে লিখেন, শেষ, কাজ শেষ। এবার জাস্ট রিলোড দেন একটা, দেখছেন, দেখবেন চলে আসবে। খুব কঠিন। হ্যাঁ, এটা সাইজটা 4 কোণা রাখতে হবে, 4 কোণা না রাখলে চ্যাপটা হয়ে যাবে। ঠিক আছে, 4 কোণা বলতে 4 কোণাই আছে, স্কোয়ার হইতে হবে, সবগুলোর সাইজ সমান হইতে হবে। আরেকটা ব্যাপার, এটার সাইজ কত দেখেন, 322 ইন্টু 241। আমাদের ছোট ইমেজ নিতে হবে, এত বিশাল ইমেজ ফেভিকনে দিলে সমস্যা, ফেটে যাবে। কি দিব? ছোট করে নেব। ছোট করার সিস্টেম দেখাচ্ছি। ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ। আচ্ছা, আমি পেইন্ট দিয়ে দেখাবো, যেহেতু জেপিজি। জেপিজি আর পিএনজির মধ্যে পার্থক্য বুঝি। জেপিজি ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ডটা থাকে, একটা ব্যাকগ্রাউন্ড থাকে, দেখবেন কোনো চিপা চাপায়ও কি ট্রান্সপারেন্সি নাই, পুরোটা জুড়ে ব্যাকগ্রাউন্ড। আর যেগুলো আপনার পিএনজি ইমেজ, সাপোজ একটা দেখাচ্ছি আমি, এই যে রাইট, এটার কোনো ব্যাকগ্রাউন্ড আছে? আছে কোনো ব্যাকগ্রাউন্ড কালার? নাই, ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু এটা কি ফরম্যাটে আছে? পিএনজি। সো পিএনজি ইমেজে এরকম ব্যাকগ্রাউন্ড থাকে না, বা রাখা যায়, আপনি চাইলে রাখতে পারবেন, কিন্তু ম্যাক্সিমামগুলোতে কি থাকে না, ওই সিস্টেমটা করে রাখা যায়। কিন্তু জেপিজি ইমেজে ওই সিস্টেমটা করা যায় না। আপনি যদি ওরকম চারপাশে খালি রেখে জেপিজিতে সেভ করেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। ডিফারেন্স কই? এটার ব্যাকগ্রাউন্ড নাই কই? না, এটারও ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড থাকলে সাদা দেখতে পারতেন না। না না, ওটা তো আমাদের এই যে সাদা ব্যাকগ্রাউন্ড, আমাদের এটা তো সাদা নাকি? এটাও কিছু না, ওই সাদাটাই পিছন দিক থেকে দেখা যাচ্ছে। ঠিক আছে, পর্দার ভিতর থেকে যদি কিছু একটা দেখা যায়, আপনি তো বলতে পারেন না যে ওটা কালার, তাই না? এটা পিছন দিয়ে সাদা কালারটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো ধরে নেন আমি এই যে টুইটার ডট পিএনজি এটাকে কপি করলাম, কপি করে এখানে রেখে দিলাম। তাহলে এখানে কল করবো কিভাবে? টুইটার ডট পিএনজি। যদি একটা ফোল্ডারে রাখি, টুইটার না রেখে এটাকে ফেভিকন নাম দিলাম, কারণ এই জিনিসটাকে বলা হয় ফেভিকন। কি বলা হয়? ফেভিকন বলা হয়, মানে ফেভিকন। ফেভ মানে ফেভারিট, আর আইকন ফেভারিট আইকন। এটাকে শর্ট ফর্ম কি করছে? ফেভাইকন বা ফেভিকন। এই লাইনটাকে কি বলা হয়? ফেভিকন। বা এই ইমেজটাকেও কি বলা হয়? কি বলা হয়? হ্যাঁ, আপনাকে বলতেছি, ফেভিকন বলা হয়। আচ্ছা, এখানে লিখেন ইমেজেস স্ল্যাশ ফেভিকন ডট পিএনজি। না, নামটা চেঞ্জ করছিলাম আমরা। কি শো করে? কেন করে না?
ভালো করে দেখেন, সেমিকোলন, ইনভার্টেড কমা, কমা বহুত কিছু বলে ফেলছে। ডাবল কোটেশনটা মিক্সিং কেস কি আসছে? আমরা আজকে কি দেখলাম, ফেভিকন কিভাবে অ্যাড করতে হয়, আর অ্যাড করার জন্য আরেকটু স্ট্যান্ডার্ড করা যায় এটাকে কিভাবে, শর্টকাট নামে আরেকটা কথা অ্যাড করবেন, শর্টকাট স্পেস আইকন, এটা আরেকটা স্ট্যান্ডার্ড আর কি। আর এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করেন, টাইপ ইমেজ স্ল্যাশ এক্স আইকন, ছোট আইকন, এক্স মানে ছোট, এক্সট্রা স্মল। আচ্ছা, এটাকে শর্টকাটলি আনবেন কিভাবে, লিঙ্ক কলম ফেভিকন, কি লিখবেন, লিঙ্ক কলম ফেভিকন, কন্ট্রোল ই দেন, পুরো লাইনটা চলে আসবে। সাইজটা রাখবেন 32x32, 16x16 বা 8x8। আচ্ছা, কিভাবে ছোট করবেন, যদি জেপিজি হয়, যদি জেপিজি হয় তাহলে পেইন্ট দিয়ে রিসাইজ করতে পারবেন। এই যে ওপেন উইথ পেইন্ট, পেইন্টে যখন ওপেন করবেন রিসাইজ নামে একটা অপশন থাকে, করে এই যে মেইন স্ট্রেন অ্যাসপেক্ট রেশিও, এটা যদি টিক দেওয়া থাকে আপনি কমাইলে এটাও কমবে। যে 500 করলাম, দেখেন নিচেটা 500 হয়ে গেছে, এটা 200 করলাম, নিচেটা 200 হয়ে গেছে। যদি এটা বাদ দিয়ে দেন তাহলে এখানে যদি 100 করি, নিচেটা চেঞ্জ হবে, এটা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। তো কত করবো, 32x32, আর এখানে পিক্সেল সেট করবেন। কি সেট করবেন, পিক্সেল। আগে পিক্সেল সিলেক্ট করে পরে ওই মেজারমেন্টটা দিয়ে দেবেন। স্ক্রু মানে ঘুরানো, ঘুরানো, এরকম ঘুরানো। এখানে দিয়ে দেন 200, ওকে দেন। ও আচ্ছা, 56 দেই, ঘুরে গেছে না, এরকম ঘুরবে আর কি। দরকার আছে ঘুরানো নাই, 32x32 দিয়ে দিলাম। এই সাইজগুলো পিক্সেলেই হয় সবসময়, যে কোনো সাইজ, ওয়েবসাইটে যত সাইজ ইউজ করবেন সব পিক্সেলে হয়। আপনি ইঞ্চি ইউজ করতে পারবেন না, সবসময় পিক্সেল ইউজ করতে হবে। আর এখানে কি নামটা চেঞ্জ করা দরকার আছে নাই, ইমেজেস স্ল্যাশ ফেভিকন ডট পিএনজি, ওনার অ্যান্সার ঠিক আছে, নামটা চেঞ্জ করা দরকার নেই, জাস্ট কি ডিরেক্টরি অ্যাড করতে হবে আর এক্সটেনশনটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, পারবো, সিএসএস ইউজ করতে পারবো, আজকের মধ্যে যত প্রবলেম সব সলভ করে ফেলবেন বাসায় গিয়ে।